করছি আজকের বিশেষ খবর। প্রথমেই শিরোনাম। বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বর সংগ্রহ করতে পারবে না সিআইডি, নির্দেশ হাইকোর্টের। মহুয়ার সঙ্গে কোনো শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা। বিশেষ পুলিশ অবজারভার নিয়োগ, রাজ্যপাল ইস্যুতে ধীরে চলনীতি কমিশনের। গার্ডেন রিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় রদবদলের পথে আনছে কলকাতা পৌর নিগম। খুনের মামলার পরও কিভাবে পাসপোর্ট পেল শাহজাহান, ফের সন্দেশখালি গেল সিবিআই। নির্বাচনে নাক গলাচ্ছেন রাজ্যপাল, কমিশনের নালিশ তৃণমূলের। এখন বিস্তারিত খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বর নমুনা সংগ্রহের অনুমতি দিল না হাইকোর্ট। আইনজীবী প্রতাপচন্দ্র দে অমৃতা সিনহার স্বামী। একটি ফৌজদারি মামলার সূত্রে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর বিধাননগর আদালতে তার গলার স্বর মেলানোর জন্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল সিআইডি, কিন্তু বিধাননগর আদালত অনুমতি না দেওয়ায় সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলার শুনানিতে অনুমতি দিল না হাইকোর্টও। এর আগে বিধাননগর আদালতে প্রতাপচন্দ্র দের আইনজীবী জানান, তিনি এই মামলায় একজন সাক্ষী, তার নাম আইএফআরএ নেই। তারপর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কি? পাশাপাশি আইনজীবী জানান, একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদে যারা জড়িত তারা নিজেরা মিটিয়ে নিলে প্রতাপচন্দ্রদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কোনো প্রয়োজন নেই। এরপরই বিধাননগর আদালত সিআইডির সেই আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টের রায় রাজ্য। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চও প্রতাপচন্দ্রদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহেতে অনুমতি দিল না। জুন মাসে ফের মামলার শুনানি হবে। একই সঙ্গে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। এদিন আদালতে প্রবীণ আইনজীবী প্রতাপচন্দ্রদের তরফ থেকে অন্য আসনে বসা আইনজীবীরা জানান, সল্টলেকের একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদের মামলায় তিনি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি প্রভাব খাটিয়ে মামলাটিকে প্রভাবিত করেছেন। রাজ্যপাল সংক্রান্ত তৃণমূল কংগ্রেসের চিঠি নিয়ে কোনো তাপ উত্তাপ দেখালো না নির্বাচন কমিশন। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়, দিল্লি জানতে চাইলে রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে রিপোর্ট পাঠানো হবে। পাশাপাশি প্রথম দফার নির্বাচনের জন্য 3 জেলায় আসতে চলেছেন 3 পুলিশ অফিসার এবং 3 সাধারণ পর্যবেক্ষক। প্রথম দফার নির্বাচনের জন্য 25শে মার্চ রাজ্যে আসছেন তারা। কোচবিহারের জন্য আসছেন সাধারণ পর্যবেক্ষক 2004 সালের রাজস্থানের আইএএস ক্যাডার ডক্টর রবি কুমার সুরপুর। কোচবিহারের পুলিশ পর্যবেক্ষণ অন্ধ্রপ্রদেশের 1994 সালের আইপিএস ক্যাডার কুমার বিশ্বনীত। অন্যদিকে আলিপুরদুয়ারের জন্য সাধারণ পর্যবেক্ষণ হচ্ছেন 2004 সালে কর্ণাটকের আইএএস ক্যাডার পাতিল শিবানা গৌদা। এই জেলায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে আসতে চলেছেন উত্তরপ্রদেশের 1995 সালের আইপিএস ক্যাডার পুনিত রাস্তোগি। জলপাইগুড়ির সাধারণ পর্যবেক্ষক হয়ে রাজ্যে আসছেন 2010 সালের উড়িষ্যার আইএলএস ক্যাডেট সুধাংশু মোহন শ্যামল। অন্যদিকে পুলিশ পর্যবেক্ষক হয়ে আসছেন 1995 সালের অন্ধ্রপ্রদেশের আইবিএস ক্যাডেট ডক্টর সাম্বা সীমা রাও। অন্যদিকে দার্জিলিংয়ের আয় ব্যয় পর্যবেক্ষক হিসেবে আসছেন 2 জন। একজন হলেন পুষ্কর কাঠুরিয়া, ইনি 2012 সালের আইআরএস ক্যাডেট। আরেকজন হলেন নিশানাথ রাও, ইনি 2015 সালের আইআরএস ক্যাডেট। রায়গঞ্জে পর্যবেক্ষক হচ্ছেন হর্ষ সিদ্ধান্ত গৌতম, ইনি 2013 সালের আইআরএস ক্যাডেট। বালুরঘাটে আয় ব্যয় পর্যবেক্ষক হচ্ছেন ভঙ্গি পাতিল পুষ্কর রাজ রমেশ, ইনি 2014 সালের আইআরএস ক্যাডেট। বেআইনি নির্মাণ করেও বর্তমান বিল্ডিং আইনের ফাঁক দিয়ে নির্মাণকারীরা বেরিয়ে যান বলে অভিযোগ। এবার গার্ডেন রিচের ঘটনা থেকে শিক্ষা নিয়েই কলকাতা পৌর নিগমের বিল্ডিং রুলে বড়সড় পরিবর্তন করতে চলেছে পৌর বোর্ড। নির্মাণ সংস্থা বিষয়ে কলকাতা পৌর নিগমের ও কলকাতা পুলিশের মধ্যে সংযোগ রক্ষাকারী আধিকারিকের দায়িত্ব দেওয়া হচ্ছে কলকাতা অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে। এই নিয়ে শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও হয়। সেখানে ছিলেন কলকাতা পুলিশের বিশেষ কমিশনার মুরলীধর শর্মা, হাইকোর্টের বিশিষ্ট 2 আইনজীবী, কলকাতা পৌর নিগমের আইন বিভাগের আধিকারিকেরা, বিল্ডিং বিভাগের ডিজি।
পৌর নিগমের সূত্রে খবর, বেআইনি বাড়ি হলে 401A বিল্ডিংয়ে আইনে নোটিশ হয়। তারপর এই নিয়ে শুনানি হয়। এই আইনে সর্বোচ্চ জরিমানা 50,000 টাকা ও সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল হতে পারে। তবে সমস্যা হলো, কলকাতা পৌর নিগম জরিমানা করলেও অভিযুক্তের জেল যাত্রার ব্যবস্থা করতে পারে না, ফলে পুলিশের শরণাপন্ন হতে হয়। সেক্ষেত্রে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে 41A ধারায় অভিযোগ দায়ের হয় এবং পুলিশের তরফে নোটিশ যায়। পৌর নিগম সূত্রে আরও জানা গিয়েছে, যেহেতু 7 বছরের কম সময় সাজার সময়সীমা, তাই অভিযুক্ত নোটিশ পেয়ে আদালতে আগাম জামিন নিয়ে ফেলতে পারেন। কিছু করার থাকে না। এই জায়গায় আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌর নিগম। তারা এই 401A ধরার জরিমানা ও জেলযাত্রার সময়সীমা বাড়াতে চলেছে। 7 বছরের বেশি সাজার ব্যবস্থা করা হচ্ছে। ফলে এই ধারায় আর আগাম জামিন মিলবে না অভিযুক্ত প্রমোটারের। জেলে যেতেই হবে। তারপর আদালত জামিন দেবে কিনা তা মামলার উপর নির্ভর করবে। সন্দেশখালীর বাদশা বলে পরিচিত বর্তমানে সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানের বিদেশ যাত্রার উপর এবার নজর সিবিআই এর। জানা গিয়েছে 2014 থেকে 2021 সালের মধ্যে একাধিকবার বিদেশে গিয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু সিবিআই এর অভিযোগ, শেখ শাহজাহানের বিরুদ্ধে 2019 সালে এবং 2021 সালের মধ্যে বেশ কয়েকটি খুনের মামলা সহ খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগে বিভিন্ন থানায় এফআইআর রুজু হয়েছিল। এখন সিবিআই এর প্রশ্ন, যে ব্যক্তির বিরুদ্ধে এতগুলি খুন এবং খুনের চেষ্টা সহ একাধিক ধারায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়ে রয়েছে, সেই ব্যক্তি কিভাবে পাসপোর্ট পেল? এছাড়াও যদি শেখ শাহজাহান পাসপোর্ট পেয়েই থাকে, সেক্ষেত্রে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর কেন তার পাসপোর্ট ক্যান্সেল বা বাতিল করল না পুলিশ? শেখ শাহজাহান কেন বিদেশ ভ্রমণ করতে যেতেন, সেই বিষয়েও জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এদিন সকাল থেকে শেখ শাহজাহানকে জেরা করার পর একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে যাচাই করার পর শুক্রবার সিবিআই আধিকারিকেরা দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন। তারপরই দেখা যায় ওই দিন দুপুরে সিবিআই এর একটি বড় দল সিআরপিএফ এর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। সিবিআই সূত্রে খবর, শেখ শাহজাহান কিভাবে পাসপোর্ট পেল এবং তার পাসপোর্টের রিনিউয়ের দায়িত্বে সন্দেশখালী কেন, কোন আধিকারিক ছিলেন, তা জানার জন্যই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। যেহেতু সন্দেশখালী থানা বসিরহাট পুলিশ জেলার আওতাধীন, ফলে বসিরহাট পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআই এর আধিকারিকেরা। আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায়, নির্বাচনের কদিন পথেই থাকবেন তিনি। এখানেই শেষ নয়, তিনি রাজভবনে নির্বাচনে গিয়ে অভিযোগ জানাতে আলাদা সেল খোলার কথাও জানিয়েছিলেন। আর এরই বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ জানালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন রাজ্যপাল। সরাসরি এই দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, লোকসভা নির্বাচনের সময় কিভাবে লোকসভা নাম দিয়ে একটি পোর্টাল চালু করতে পারেন রাজ্যপাল? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সমান্তরাল প্রশাসন চালিয়ে লোকসভা নির্বাচনে বেআইনিভাবে হস্তক্ষেপ করছে রাজভবন। তৃণমূলের আর্জি, এই সমান্তরাল ব্যবস্থা রুখতে হস্তক্ষেপ করুক কমিশন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময়ও এইভাবে গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সেই সময় ভোট হিংসা রুখতে পিস রুম খুলেছিলেন তিনি। সে সময় এবং বর্তমানে রাজ্যপালের এই সক্রিয়তাকে যে তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না, তা তাদের কাজকর্ম থেকেই স্পষ্ট। আর সেই কারণেই এই দিন দেওয়া চিঠিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছেন, রাজ্যপাল হিংসামুক্ত ভোট পরিচালনার কথা বলে পঞ্চায়েত ভোটের মতন লোকসভা ভোটেও সমান্তরাল প্রশাসন চালু করতে চাইছে, যা আদতে নির্বাচনী বিধিভঙ্গের সমান। অবিলম্বে কমিশনকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শাসক দল মনে করছে, পোর্টাল চালু করে শান্তির ভোটের নামে আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে। আর সেই জায়গা থেকেই এই পোর্টালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন, সেই প্রশ্ন এখন নদিয়া জেলার রাজনৈতিক মহলে ঘুরছে। বিজেপি চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে, কিন্তু সেখানে কৃষ্ণনগর দূর। রাজ্যের বাকি 23টি লোকসভা আসনের কোনো উল্লেখ নেই। এর মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা অমৃতা রায়, যার পরেই গুঞ্জন তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমৃতা রায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন। ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন, বিজেপি তাকে প্রার্থী করলে তিনি নির্বাচনে
লড়তে প্রস্তুত। যদি তিনি প্রার্থী হন তাহলে প্রতিপক্ষ হবেন তৃণমূলের গতবারের সাংসদ মহুয়া মৈত্র, যাকে নিয়ে অমৃতা রায়ের বক্তব্য, মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার কোনো সম্পর্ক নয়, আমাদের আদর্শ আলাদা। হঠাৎ কথা কেন বললেন কৃষ্ণনগরের রানীমা? তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই গুঞ্জন কৃষ্ণনগর লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন। আর সেই সঙ্গে আরও একটি কথা শোনা যাচ্ছে, যা হলো তৃণমূলের সঙ্গে অমৃতা রায়ের ভালো সম্পর্ক ছিল, এমনকি মহুয়া মিত্রের সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে তিনি যদি লোকসভা নির্বাচনের ময়দানে নামেন তাহলে সেই যুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। যদিও এসব তৃণমূলের অপপ্রচার বলে দাবি করেছেন অমৃতা রায়। তিনি বলেন, এটা একদমই বাজে কথা যে আমি মহুয়াকে চিনি। এই কথাটা রটিয়ে তৃণমূল ফায়দা নিচ্ছে। আসলে মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার কোনো সম্পর্ক নেই, আমাদের আদর্শ আলাদা। এভাবে ব্যক্তিগত আক্রমণ খুব নিচু মানের জিনিস। আমি এমন কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই।